করে দিও, তারপর আমি দেখবো, বা ক্লাসের পরে আলোচনা করো, হ্যাঁ? তো আমি রেকর্ড শুরু করেছি। তো আজকে তো আমরা এখান থেকে পড়বো সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, তাই না? তো এর আগে আমরা হচ্ছে এই ফুলের হচ্ছে বিভিন্ন অংশ এবং বীজের বিভিন্ন অংশ সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, তোমাদেরকে যদি কিছু কোশ্চেন করা হয়, দেখি তোমরা পারো কিনা। উম আহ, আহ, চারা গাছ কোথা থেকে জন্মায় বলো তো কেউ একজন? হ্যাঁ, বীজ থেকে চারা গাছ জন্মায়। আহ, বীজ থেকে চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে কি বলে? অঙ্কুরোদ্গম। হ্যাঁ। তো আহ, ডিম্বক কি, এটা বলতে পারবা কেউ? স্যার আমি বলবো। হ্যাঁ, বলো তো মেহরাজ হোসেন। ডিম্বক হলো স্ত্রী কোষ। হ্যাঁ, স্ত্রী কোষ, যা ফুলের স্ত্রী স্তাবকের গর্ভাশয়ের ভিতরে থাকে আর কি। আচ্ছা, উম, উম, বৃত্তির প্রধান কাজ কি বলতে পারবো একজন? বৃতি সাধারণত সবুজ দেখতে, অনেকটাই পাতার মতো। সাধারণত সবুজ দেখতে অনেকটা পাতার মতো। আচ্ছা, একজন কথা বললে আর একজন বলার দরকার নেই, হ্যাঁ? বা তোমাদের যে স্যার আমি বলবো। জুমে তো হ্যান্ড রাইজ অপশন আছে, হ্যাঁ, হ্যান্ড রাইজ করতে পারো, তাহলে আমি একজন একজন করে বলতে সুযোগ দেব। স্যার আমি হ্যাঁ। বলবো। হুম। আগে প্রশ্ন করি, তারপরে হ্যান্ড রাইজ করবা, যদিও দুইজন হ্যান্ড রাইজ করে রাখছো। আচ্ছা, আহ, ফুলের বিভিন্ন অংশের নামগুলো বলতে পারবে কে কে? হ্যান্ড রাইজ, হ্যান্ড রাইজ করতে পারবা? ফারিয়া, বলো তো ফুলের বিভিন্ন অংশের নামগুলো। হারিয়া চলে গিয়েছে। তাবিয়া ইসলাম, বলো তো। বৃত্তি, পরাগরেণু, স্ত্রীবক, তারপরে গর্ভমুণ্ড, স্ত্রীকেশর, দল বা পাপড়ি। বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। উম আচ্ছা, আহ, ফুলের কোন অংশে পরাগায়ন উৎপন্ন হয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, ফুলের কোন অংশে পরাগরেণু উৎপন্ন হয়? পরাগরেণু, আহ, পরাগধানী, পরাগধানী। ফুলের কোন অংশে পরাগরেণু ফুলের পুংস্তবকের পরাগধানীতে, পুংস্তবকের পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। আচ্ছা, পুংস্তবক কি দিয়ে গঠিত বলতে পারবা? এই মেহরাজ হোসেন, বলতে পারবা? মেহরাজ হোসেন, কোথায় গেলা তুমি? আচ্ছা, সাইবা বলো তো, পুংস্তবক কি দিয়ে গঠিত? সেটা হচ্ছে পুংস্তবক একাধিক পুংকেশর নিয়ে গঠিত, যার দুটি করে অংশ থাকে। একটি হলো দণ্ডের মতো পুংদণ্ড এবং অন্যটি হলো থলির মতো পরাগধানী। আহ, আচ্ছা, আর একটা প্রশ্ন, চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন বলো তো সাইবা? চারা গাছ জন্মানোর জন্য বীজ, বীজ আর মাটি, পানি, সূর্যের আলো, বায়ু প্রয়োজন ইত্যাদি। চারা গাছ জন্মানোর জন্য, আচ্ছা রাফসান আহমেদ বলো তো, চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন? মাটি, পানি, সূর্যের আলো, বাতাস। যেটা হচ্ছে তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। তো হচ্ছে স্যার আমি একটা, বলবো। হ্যাঁ হ্যাঁ, কি পারবা? পানি, হ্যাঁ আমি বলো। হ্যাঁ। পানি, বায়ু, তাপ, সূর্যের আলো, বীজ ইত্যাদি। চারা গাছ জন্মানোর জন্য বীজ প্রয়োজন, যে কিন্তু পরিবেশের হচ্ছে তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। আহ অনেক সময় হচ্ছে মাটি না হলেও কিন্তু উদ্ভিদ জন্মে আর কি।
কিন্তু পানি অবশ্যই পেতে হবে আর কি। তো মাটি বাদে উদ্ভিদ জন্মে, এটা কি জানো? স্যার এমন একটা উদ্ভিদের নাম বলো তো যেটা মাটি প্রয়োজন হয় না। স্যার মানি প্ল্যান্ট। মানি প্লান্ট, কচুরি পানা, এদের তো মাটি প্রয়োজন হয় না। শ্যাওলা। ও আচ্ছা বলো একটু মাটি দিয়ে দেবে মাটি করে দেবে। আচ্ছা, আমি সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে পড়বো। তো আমরা এই যে তোমাদের বইয়ের হচ্ছে পৃষ্ঠা নম্বর 7, ঠিক আছে? তো সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। সপুষ্পক উদ্ভিদ বলতে বোঝায় যেই উদ্ভিদের ফুল হয়। পুষ্পক মানেই ফুল, আর মানে পুষ্পক সহ। মানে সপুষ্পক কথার অর্থ হচ্ছে যার পুষ্পক আছে, অর্থাৎ যার ফুল আছে। তো সেই উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলবে। তাদের জীবন চক্র মানে বীজ থেকে একবারে বড় হয়ে মারা যাওয়া পর্যন্ত, এটা হচ্ছে জীবন চক্র। যেমন একটা মানুষের জীবন চক্র কি, সে জন্মগ্রহণ করলো, বড় হইলো, পড়াশোনা করলো, তারপরে বৃদ্ধ হইলো, আবার মারা গেল, এমন। তো এই উদ্ভিদের জীবন চক্র এরকম। তো পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয়। এর আগে আমরা জেনেছি পরাগায়ন কি জিনিস, নিষেক কি জিনিস, এবং নিষেকের পরে নিষিক্ত ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয়। এই পরাগায়ন না হইলে কিন্তু এই বীজ হইতো না। তো এখানে হয়েছে, তাই বীজ হয়েছে, এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। অর্থাৎ একটা ফুলের যে নিচে যে বিন্তু থাকে ওইখানে ডিম্বাণু থাকে, তো ওইটা পুরোটা হচ্ছে বীজে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা গাছ জন্মায়। এই অনুকূল পরিবেশ বলতে কি বোঝায়? অনুকূল পরিবেশ বলতে বোঝায় যেই পরিবেশে ওই উদ্ভিদটা বড় হওয়ার জন্য পর্যাপ্ত আলো আছে, বাতাস আছে, তাপ আছে, আহ, এবং পানি আছে আর কি। এইটাই হচ্ছে অনুকূল পরিবেশ। তো এইখানে নতুন চারা গাছ জন্মাবে। তো এইখানে দেখো সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। তো এইখানে এই যে প্রথমে বীজ, এইটা তো বীজটা এখানে অঙ্কুরোদ্গম হয়েছে, বীজ থেকে চারা গাছ হয়েছে, পূর্ণাঙ্গ গাছ হয়েছে, গাছে ফুল ফুল ফুটেছে, এই যে এখানে ফুল ফুটেছে, এবং সেখানে ফল হয়েছে, এবং ফল থেকে আবার বীজ হয়েছে। তো এটা বায়জিতের কাছ থেকে শব্দ আসছে। তো এটাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, অর্থাৎ সেই গাছে ফুল হবে, ফল হবে, বীজ হবে। তো এই উদ্ভিদের জীবন চক্র কি বুঝতে পারছো তোমরা? কথা বলতে পারো। বুঝতে পেরেছি স্যার। তাহলে এই ধাপগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? বড় প্রশ্নে বা কুইজে কাজে লাগবে। তো অঙ্কুরোদ্গমের প্রথম আহ, আহ, সে- অর্থাৎ জীবন চক্র যে কোনো জায়গাতে শুরু হবে। আমরা এখানে বীজ থেকে শুরু করছি। এই বীজটা হচ্ছে আমরা মাটিতে পুঁতবো। মাটিতে রাখলে সেটা অঙ্কুরিত হবে, অর্থাৎ বীজ থেকে ছোট চারা গাছ আসবে। তার অর্থাৎ বের হবে, তারপরে চারা গাছ আসবে, চারা গাছ থেকে বড় গাছ হবে, সেখানে ফুল হবে, ফল হবে, এবং বীজ হবে আর কি। সেই বীজ আবারও অঙ্কুরোদ্গম হয়ে একই প্রক্রিয়া চলতে থাকবে। এটাকেই বলে জীবন চক্র। দেখো, চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে, মানে বারবার চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে ও চক্রাকারে চলতে থাকা ধাপগুলো হলো জীবন চক্র। এই যে জীবন চক্র কি জিনিস সেটা বলা আছে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপসমূহ হলো জীবন চক্র। তো মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয়, এবং ফলে বীজ থাকে। তো এছাড়া আরো অনেক উদ্ভিদ আছে। ওষুধ লাগাই যাবে বে। আমি হচ্ছে মিউট করে দিচ্ছি, তারপরে তোমরা ওই কথা বলার পরে আনমিউট করে রাখবা। তো এখানে মরিচ গাছ দেখানো আছে, দেখো একইভাবে। আহ, তো এই যে মরিচ গাছের এই যে পাকা মরিচ, তোমরা ওই যে লাল মরিচ দেখো না, পাকা মরিচ,
তার ভিতরে এই হলুদ হলুদ বীজ থাকে, তো সেটা মাটিতে রাখলে এরকম ছোট অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে চারা গাছ হবে মরিচের। এবং মরিচ গাছ বড় হবে, বড় হইলে প্রথমে মরিচ থাকবে সবুজ, তারপরে কিছুদিন যদি মরিচ না তুলি মরিচ গাছ থেকে তাহলে সেটা লাল হয়ে যাবে, এবং সেই লাল মরিচ শুকাইলে তারপরে শুকানোর পরে সেই মরিচের বীজটা আবার লাগাইতে হবে, এভাবে চলতে থাকবে। তো এই প্রত্যেকটা উদ্ভিদের এভাবে বীজ থেকে আবার নতুন গাছ জন্মায় বিধায় আমরা এই মরিচ গাছ পৃথিবী থেকে কখনো হারাই যায় না, তাই না? জি স্যার। এটা একটা আজব বিষয় না? অর্থাৎ এই যে মরিচ গাছের যে ফল হয়েছে, মরিচ গাছের ফুলও তো হয়, তাই না? ফুল দেখেছো মরিচ গাছের? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো তোমাদের বাড়িতে যে মরিচ আনা হয় বা বাজারে যে মানে তোমাদের বাড়িতে যে মরিচ আনা হয়, ওই মরিচের ভিতর দেখবা কিছু মরিচ হচ্ছে লাল থাকে, পাইকে গেছে, তাই না? ওই মরিচটা যদি বাড়িতে রেখে দাও, শুকাও রোদে, এবং রোদে শুকানোর পর ওই বীজগুলো যদি মাটিতে লাগাও, তাহলেও কিন্তু এই মরিচ গাছ হবে। এবং এই মরিচ গাছের ফল থেকে, তার বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে মরিচ গাছ হচ্ছে বিধায় মরিচ গাছ পৃথিবী থেকে হারাই যাচ্ছে না, ওকে আবার পাওয়া যাচ্ছে মরিচ খাওয়ার পরে। আচ্ছা, এখন আমরা প্রাণীর জীবন চক্র পড়বো। দেখো, আমরা উদ্ভিদের জীবন চক্র সম্পর্কে জেনেছি, প্রাণীর জীবনকালে কি একরকম ধাপ রয়েছে। তো আমরা এখন মুরগির জীবন চক্র পড়বো। তো এই মুরগি আর ডিম নিয়ে তো একটা কাহিনী আছে, তাই না? মানে ডিম আগে নাকি মুরগি আগে? তো এটা কোনটা আগে বলো তো? স্যার ডিম আগে। ডিম আগে হইলে ডিমটা পারলো কে? না, মুরগি মুরগি আগে হইলেই তো হয়ে যায়, তাই না? তাহলে মুরগি ডিম পারবে। স্যার, হ্যাঁ। স্যার আমার স্যারে বলছিল যে সবুজ পক উদ্ভিদের জীবন চক্র লেখো, কিন্তু স্যার আমি এর উত্তরটা পাচ্ছি না। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র তো এইটা, মানে প্রথমে বীজ থেকে এই যে অঙ্কুরোদ্গম, তারপরে চারা গাছ, পূর্ণাঙ্গ গাছ, ফুল ফল, মানে এটা বিস্তারিত পারছো না তুমি, তাই তো? জি স্যার। আচ্ছা, এই সমস্যাটা তুমি হচ্ছে আমাদের ক্লাস শেষে গ্রুপে পোস্ট করে দিও, দেখো অন্য কেউ হয়তো পারলে উত্তর দিয়ে দেবে, অথবা আমি উত্তর দিয়ে দেবো, হ্যাঁ? তাহলে ভালো হয়। ঠিক আছে। তো আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে মুরগি আগে, নাকি জি স্যার। নাকি জি ডিমের পক্ষে স্যার। কেউ আছো যে ডিম আগে? না স্যার, মুরগি আগে। হ্যাঁ, মুরগি মুরগি আগে আগে। হইলে মুরগি ডিম পারবে। মুরগি আগে। আচ্ছা, এই যে মুরগির থেকে মুরগি ডিম পেড়েছে, তো ডিম এইটার ভাইজে খাওয়া হয়নি বা সিদ্ধ করেও খাওয়া হয়নি, তো এই ডিমের থেকে কি ডিম ফুটানো হয়েছে, এবং ডিম এভাবে মুরগির ডিমের ভিতরে এভাবে বাচ্চা লুকানো থাকে। তো ও এভাবে ঠুকরায় ঠুকরায় বের হয়ে গেছে, তো এই যে মানে মাথা বের করছে, তারপরে এই যে বাইরে এসে হাঁটাচলা করছে। আহ, দাঁড়াও এক মিনিট। হাঁটাচলা করছে, তারপরে এই বাচ্চা মুরগি কি আবার বড় হয়ে গেছে, তাই না? তো এরপরে আবারও এই চক্রটা চলতে থাকবে আর কি। তো এই প্রত্যেকটা ধাপগুলো তোমরা মুখস্থ রাখবা, যে প্রথমে মুরগি, তারপরে ডিম, তারপরে ডিম ফোটানো, মুরগির বাচ্চা, তারপরে মুরগি, এভাবে। তো দেখো, আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়, বড় মুরগি আবার ডিম পাড়ে, এভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পাড়ে। আচ্ছা, এই যে মুরগির জীবন চক্র তো এই যে লেখায় আছে এখানে, তো আমরা জানলাম এইটুকু না লিখে এই যে মানে একটু ভালো করে এই যে এখানে ডিম থেকে বাচ্চা হয়, অর্থাৎ মুরগির ডিম থেকে বাচ্চা হয় এবং ধীরে ধীরে বড় হয়, বড় মুরগি আবার ডিম পাড়ে, এভাবে চক্রটি চলতে থাকে। তো এইটাই হচ্ছে মুরগির জীবন চক্র।
আর ছবি এইভাবে তোমরা ছবি আঁকায় প্রথমে নাম্বারিং করে এগুলো লিখতে পারো বা ছবি আঁকায় দেখাতে পারো। এইটাও তো এই যে এখানে ছিল আর কি, এই যে আহ, সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র যে প্রশ্ন করেছিল এখানে তো উত্তর ছিল। এই যে সপুষ্পক উদ্ভিদের চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপগুলোই হলো জীবন চক্র, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। এইভাবে নিজের মতো লিখলে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা উদ্ভিদ এবং প্রাণীর জীবন চক্র দেখলাম। তো এইখানে আছে মরিচ গাছ ও মুরগির জীবন চক্রের তুলনা। মরিচ গাছ, মুরগি। মরিচ গাছের আহ, বীজের অঙ্কুরোদ্গম হলে তা থেকে চারা গাছ হয়। আর মুরগির হচ্ছে ডিম থেকে বাচ্চা হয়। তো এখানে ডিমটা মুখ্য আর এখানে বীজটা হচ্ছে মুখ্য। তো চারা গাছ বড় হয়ে আবার মরিচ উৎপন্ন করে। বাচ্চা মুরগি বড় হলে ডিম পাড়ে। তো এখানে চারা গাছ বড় হইলে কি বড় মরিচ গাছ হয়। আর এখানে বাচ্চা মুরগি মানে বড় হইলে তখনও ডিম পারবে। সেই ডিম আবারও এই যে এখানে যে বাচ্চা হবে। আর মরিচ উৎপন্ন হলে মরিচের ভিতরে আবার বীজ থাকবে, সেই বীজ আবার অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছ হবে, এইভাবে আর কি। তো এই যে মরিচ গাছ আর মুরগির জীবন চক্রের এই তুলনামূলক পার্থক্য, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। 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 আচ্ছা, ঠিক স্যার আছে। বুঝতে পারার জন্য। তো দেখি আর কয় পৃষ্ঠা আমরা হচ্ছে তাহলে 10 পৃষ্ঠা পর্যন্ত করব। আর বাকি একদিন হচ্ছে আমরা হচ্ছে অনুশীলনী পড়বো আর কি। অনুশীলনের জন্য একটা শীট দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, দেখো এই যে আছে আহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবন চক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় এবং বংশ বিস্তার করে। তাহলে জীবের কি জন্ম হবে, বৃদ্ধি পায় মানে বড় হবে, এবং একটা জীব থেকে আরেকটা জীব হয়। এক সময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের এই জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে। যেমন উদ্ভিদের বীজ ও মুরগির ডিম, মানে কি ওই যে যেটা বলছিলাম, মানে উদ্ভিদের বীজ আর মুরগির ডিম আর কি। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি ও উদ্ভিদের জীবনচক্রের শুরুর ধাপ। কিন্তু হ্যাঁ, মুরগি তো ডিম পারলো, কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল এরা তো আর ডিম পারে না, তাই না? এরা ডিম পারে না। তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবন চক্র শুরু হয়। তাহলে এই যে মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল এদের প্রথম ধাপ কি হবে? বাচ্চা, ঠিক আছে। অর্থাৎ আমরা সবাই আগে ছোট বাচ্চা ছিলাম। তো হচ্ছে মানে যখন একটা বাচ্চার জন্ম হয় হাসপাতালে গিয়ে আমরা জন্মের পর অর্থাৎ ওই দিন দেখতে কেমন হয়, এরকম একদিনের বাচ্চা দেখেছি না সবাই মানুষের, হাসপাতাল থেকে আমাদের আত্মীয়দের বা পরিচিতদের। জি স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ এবং আমাদের পরিচিত বা আত্মীয় কেউ মারা গেলেও তো তাকে দেখেছি, তাই না? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। জি হ্যাঁ। স্যার তাহলে এক মানুষ মানুষের জীবনচক্র এই বাচ্চা থেকে শুরু, এবং তার হচ্ছে মৃত্যু থেকে শেষ আর কি। ওই তয় জ ফেলা হচ্ছে, তয় জ ফেলা হচ্ছে মৃত্যু থেকে শেষ। তো এর মাঝে শিকড়ে এই বাচ্চা থেকে মৃত্যু পর্যন্ত এর মাঝে সে বড় হয় অর্থাৎ বৃদ্ধি পায়। বয়রি বৃদ্ধি পায় এবং এর মাঝে কি কি করে আর একটা বাচ্চার জন্ম দিয়ে যায়, বা একটা দুইটা বা যেটা হোক। অর্থাৎ সাধারণত মায়েরা বাচ্চার জন্ম দেয়।
তো এইভাবে কি আবার হচ্ছে এই চক্রটা চলতে থাকে আর কি। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে, পরবর্তী শ্রেণীতে আমরা সে সম্পর্কে জানবো। অর্থাৎ এ, বলছে যে আমরা মানুষ, গরু ছাগল কুকুর বিড়াল বাচ্চা জন্ম দেয়, কিন্তু এই বাচ্চাও হচ্ছে মানুষের পেটের ভিতর ডিম আকারেই থাকে। সেটা বলছে, সেগুলো বড় ক্লাসে উঠলে আমরা জানতে পারবো আর কি। তো এই যে এখন জীবের প্রজনন সম্পর্কে আরো কিছু জানি। আচ্ছা, এই পর্যন্তই আমরা পড়াবো আজকে। আহ আমরা ইতোমধ্যে জীবের জীবন চক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবন চক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে নতুন অনুরূপ অর্থাৎ একই রকম দেখতে বা একই রকম নতুন জীবের সৃষ্টি হয়। আহ, নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়ায় প্রজনন, অর্থাৎ এই যে অর্থাৎ এই যে উম, এই যে জীব চক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন। ঠিক আছে, প্রজনন। তো এই যে মানে এই বড়টা এই গাই গরু থেকে এই বাছুরটা জন্ম নিয়েছে এবং এই মুরগি থেকে মুরগির বাচ্চাগুলো জন্ম নিয়েছে। প্রজননের গুরুত্ব। আচ্ছা, আচ্ছা, মনে করো যে এই মানে গরু, হাঁস মুরগি বা যেটাই হোক, এরা যদি বাচ্চা জন্ম না দিত বা মুরগি ডিম না পারতো, তাহলে তো ওই এই জিনিসগুলো হারাই যেত না পৃথিবী থেকে। জি অর্থাৎ স্যার। বাজারে হচ্ছে আমরা যদি শুধু মুরগি বিক্রির জন্যই মানে বাজারে যে মুরগিগুলো বিক্রি হয় সবই তো আমরা কিনে খেয়ে ফেলি, তাই না? বা মনে করো গরুগুলো বা ছাগলগুলো যদি আমরা খেয়ে ফেলতাম তাহলে তো ওইটা শেষ হয়ে যেত, মানে আর তো নতুন করে গরু বা মুরগি হইতো না, তাই না? তো এইটা তো মানে এই জন্যে অর্থাৎ এই যে আর একটা একটা গরু থেকে যাতে একটা বাছুর হয় বা একটা মুরগি থেকে যাতে যাদের বাচ্চা হয়, তো এই প্রক্রিয়াটাকে প্রজনন বলে। তো এই প্রক্রিয়ার গুরুত্ব, এই প্রজননের গুরুত্ব কিন্তু অনেক, তাই না? যাতে ওই জিনিসগুলো পৃথিবীতে থেকে যায়, থেকে যাওয়ার আমাদের প্রয়োজন আছে। কারণ মানে একবার খাইলেই তো হবে না, তাই না? শেষ করে ফেললে হবে না, ওইটা পরবর্তীতে আমাদের ধরে রাখতে হবে, এই জন্য প্রয়োজন করতে হবে। আচ্ছা দেখো, জীব মাত্রই মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত। জীবের এখানে শুধু মৃত্যু বলতে কি বোঝায়? মানে জীব জন্ম নিল, সে মারা গেল। তো এই জন্ম নেয়া এবং মারা যাওয়ার মাঝে সে যদি আর একটা জীব জন্ম না দিয়ে যেত, তাহলে কি জীব বিলীন হয়ে যেত না? মানে শুধু জন্ম নিল এবং সে মারা গেল, তাহলে তো এই মাঝে যদি সে আর একটা জীব জন্ম না দিয়ে যায় তাহলে তো এই জীব বিলীন হয়ে যেত। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবন চক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয়। অর্থাৎ আচ্ছা, তার মতো মানে তার মতো বলতে এখানে আমরা প্রত্যেকটা মানুষই তো দেখতে আলাদা, তাই না? যতই আমরা একই বাবা মার ছেলে মেয়ে হইলেও তো প্রত্যেকের ফেস, গায়ের রং বা অন্যান্য বিষয় তো আলাদা, তাই না? কিন্তু আমরা আসলে একই রকম। কারণ হচ্ছে একটা গরু কখনো হচ্ছে একটা কুকুরের বাচ্চা জন্ম দেয়, বা একটা ছাগল কখনো একটা ভেড়ার বাচ্চা জন্ম দেয় না। আর ভেড়া না। হ্যাঁ, জন্ম দেয় না। এই সরি, ভেড়া বা কুকুর এই দুইটা তো আমরা আলাদাভাবে চিনতে পারি, তাই না? ভেড়া বা ছাগল আলাদাভাবে চিনতে পারি। তো এখানে জি স্যার। অনুরূপ বলতে বোঝাচ্ছে এই যে আহ প্রধানত আরেকটি জীবের জন্ম দেয় এবং সংখ্যা বাড়ে আর কি। তার মতো বলতে ওই গরুর মতোই দেখতে আরেকটা বাছুর জন্ম হচ্ছে বা একটা ভেড়া
যখন জন্ম দিচ্ছে তখন ওই আরেকটা ভেড়ার মতো দেখতে জন্ম হচ্ছে, ওটা কুকুরের মতো না, অর্থাৎ এটাতেই বোঝাচ্ছে তার মতো। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে। প্রতিরূপ মানে একই রকম আর কি, ভবিষ্যৎ বংশধর রেখে যায়, এই যে ভবিষ্যৎ বংশধর। এভাবেই বছরের পর জীব জীব নিজের পরিবেশে টিকে থাকে, টিকে আছে আর কি। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো একসময় যদি মানুষ পৃথিবীতে আর না জন্ম নিত, আমরা যারা আছি তারাই যদি একসময় মারা যায়, তাহলে পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর তে কত আহ, ভালো ভালো জিনিস রয়েছে, এগুলো তো উপভোগ করার কেউ নেই, তাই না? আহ তো এই জন্য আসলে প্রজননের গুরুত্ব। আচ্ছা, যাই হোক, এগুলো আরো বড় ক্লাসে উঠলে আমরা বিস্তারিত আরো শিখবো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তো এগুলো সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে? নো না স্যার। 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 তাহলে আজকে একটু অনেকটাই পড়ানো হইলো তোমাদের হচ্ছে। হ্যাঁ, বলো। এই ছবিগুলো কি আমরা আঁকবো? হ্যাঁ, আঁকবে, তাহলে হচ্ছে নিজেদেরও চর্চা হবে, এবং ছবি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? এই ওকে স্যার। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, তারপরে যে মুরগির জীবন চক্র, এবং এইটাই আর কি, মুরগি আর সপুষ্পক উদ্ভিদ। তাহলে 7 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে? পড়া লিখে নিতে পারো। তো এর ভিতর থেকে আমি আগামী দিন প্রশ্ন জিজ্ঞেস করব, এবং তোমরা হচ্ছে ছবি আঁকবে। তো আমি দেখবো কার ছবিটা ভালো হয়, ঠিক আছে? পেন্সিল দিয়ে আঁকবে শুধুমাত্র, রং করার দরকার নেই। ওকে স্যার। হ্যাঁ। ওকে স্যার। স্যার গরুর ছবিও কি আঁকবো? হ্যাঁ, আঁকলে আঁকতে পারো, সমস্যা নাই।